ফার্স্ট কোশ্চেনে কি রয়েছে, যে একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি। তাহলে এখানে আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে। আর যখনই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আমরা ইজিলি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। কি করে বের করব? তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি, তাহলে সেই বাহুর দৈর্ঘ্যকে যদি আবার √2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা কর্ণের দৈর্ঘ্য পাবো। তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়, যেটার মান বইয়ে দেওয়া রয়েছে 12√2। তো এগুলো যেহেতু আমরা এমসিকিউ সলভ করছি তাই এখানে আমাদের শুধু ক্যালকুলেশনটা দেখালেই হবে। তো এবার দুই সাইড থেকে দেখো √2 কাটা চলে গেল। তাহলে আমার এখানে এর ভ্যালু কত বের হলো? 12। তাহলে ফার্স্ট লাইন থেকে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করলাম। এবার কি চাই আমাদের? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কিসের ভ্যালু চাই আমার? বাহুর স্কোয়ার, মানে এর স্কোয়ারের মান বের করলেই হলো। তাহলে এর ভ্যালু 12, তাহলে এ স্কোয়ারের মান কত হয়ে যাবে? 12 স্কোয়ার হয়ে যাবে 144। এককটা কি হবে? যেহেতু কর্ণের দৈর্ঘ্য সেমিতে ছিল তাই ক্ষেত্রফল হয়ে যাবে বর্গ সেমি। তাহলে এমসিকিউয়ে জাস্ট এভাবে ক্যালকুলেশনটা দেখালেই আমাদের এনাফ। তাহলে আমাদের উত্তর এখানে কি হয়ে যাবে? এখানে উত্তর কিন্তু আমাদের বি নাম্বার হয়ে যাবে। তাহলে এখানে আমরা নিচে লিখে দিব যে আমাদের বি বিকল্পটি সঠিক হবে। দুই নাম্বার অঙ্কে কি রয়েছে, যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক, তাহলে A1 অনুপাত A2 এর মান কত হবে? প্রথমে আমরা ড্রয়িংয়ের দ্বারা বুঝে নিই। এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, এর কর্ণের ওপর আরেকটা বর্গক্ষেত্র আঁকতে বলেছে, আর আমাদের কি দেওয়া রয়েছে? ক্ষেত্রফল দেওয়া রয়েছে। আর ক্ষেত্রফল বের করতে কিন্তু বাহুর দৈর্ঘ্য লাগে, তাই আমরা প্রথমের যে বর্গক্ষেত্র ছিল এর বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমরা এ একক, আর যেটা আঁকলাম সেটা কার উপর আঁকা হয়েছে? কর্ণের ওপর আঁকা হয়েছে, তাই সেটার বাহুর দৈর্ঘ্য কিন্তু হয়ে যাবে কর্ণের দৈর্ঘ্য, মানে আগের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। যদি আমরা কোনো বর্গক্ষেত্রের বা আয়তক্ষেত্রের কর্ণের উপর আঁকি তাহলে কিন্তু তার একটা বাহু হয়ে যাবে সেই কর্ণের দৈর্ঘ্য। আর যেহেতু এটা বর্গক্ষেত্র তাই এর প্রত্যেকটা বাহুই কর্ণের দৈর্ঘ্যের সমান হবে। তো কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? বাহুর দৈর্ঘ্য এ, তাকে √2 দিয়ে গুণ করলেই কিন্তু কর্ণের দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে আমরা মূল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি এ, সেখান থেকে আমরা কর্ণের দৈর্ঘ্য A√2 পেলাম, সেটাই কিন্তু হয়ে যাবে অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এবার ক্ষেত্রফলগুলো তাড়াতাড়ি লিখে ফেলি। প্রথমটার ক্ষেত্রফল কি দেওয়া ছিল? A1। তো A1 এর ভ্যালু তাহলে কি হবে? বাহুর দৈর্ঘ্য এর স্কোয়ার হয়ে যাবে। সেমভাবে A2, A2-র বাহুর দৈর্ঘ্য কি হবে? যেহেতু কর্ণের ওপর আঁকা হয়েছে তাই কর্ণের দৈর্ঘ্যটাই কি হয়ে যাবে? তার বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ A√2 স্কোয়ার হয়ে যাবে A2-র মান। তাহলে হয়ে গেল আমার √2 স্কোয়ার মানে 2 হয়ে যাবে, আর এর স্কোয়ার এ স্কোয়ার। তাহলে আমার কোশ্চেনে কি চেয়েছে? A1 রেশিও A2। তাহলে A1 এর ভ্যালু এ স্কোয়ার আর A2-র ভ্যালু কিন্তু 2a স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কাটা গেল, তাহলে কাটলে এখানে কিছু নেই, মানে একটা 1 লিখতে হবে। তাহলে আমার অনুপাত হয়ে গেল 1:2। তাহলে এখানে আমাদের এ অপশনটা কিন্তু রাইট অ্যান্সার। তাহলে আমরা উত্তর লিখব যে এ বিকল্পটি সঠিক হবে। 3 নম্বরে কি রয়েছে, যে 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমি বর্গ টালি দিয়ে ঢাকতে কটি টালি লাগবে? তো টালির সংখ্যা আমরা কি করে বের করব? আমাদের যে আয়তাকার জায়গাটা রয়েছে তার ক্ষেত্রফলকে, তাহলে উপরে কি হবে? আয়তাকার জমির ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলকে যদি আমরা একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের টালির সংখ্যা বের হয়ে যাবে। তো আয়তাকার জমির ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 6 মিটার ইন্টু 4 মিটার কিন্তু হবে। সেটাকে আমরা একটা টালিটা কিন্তু আবার বর্গাকার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহুর স্কোয়ার। এখানে দেওয়া রয়েছে 2 ডেসিমি, তাহলে 2 এর কিন্তু স্কোয়ার নিলেই হবে। এবার একটা পয়েন্ট দেখো, টালির বাহুর দৈর্ঘ্যটা কিন্তু 2 ডেসিমি বলা রয়েছে, মানে এককটা ডেসিমিতে আছে, বাট আয়তাকার জায়গার দৈর্ঘ্য আর প্রস্থ বা লম্বা চওড়া কিন্তু মিটারে রয়েছে, তাই আমরা কি করব? মিটারকে ডেসিমিতে নিয়ে যাব। তো মিটার থেকে ডেসিমিতে গেলে কি করতে হয়? একটা 10
দিয়ে গুণ করলেই হয়ে যায়। তাহলে 6কে 10 দিয়ে গুণ করলে 60 হয়ে যাবে, 4কে 10 দিয়ে গুণ করলে কিন্তু 40 হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল কি করতে হবে আমাদের টালির সংখ্যা বের করার জন্য। আমাদের যে মোট জায়গাটা রয়েছে তার ক্ষেত্রফলকে, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা লম্বা ইন্টু চওড়া একই ব্যাপার, ছিল 6 মিটার ইন্টু 4 মিটার, সেগুলোকে আমরা ডেসিমিতে কনভার্ট করলাম 10 দিয়ে গুণ করে। সেটাকে যদি একটা টালির ক্ষেত্রফল, যেহেতু টালিটা বর্গাকার তাই 2-এর স্কোয়ার নিলাম, সেটা দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের টালির সংখ্যা বের হয়ে যাবে। তাহলে 60 ইন্টু 40, 2-এর স্কোয়ার কত হয় 4, 4 দিয়ে কাটলে হচ্ছে 10, তার মানে টালির সংখ্যা হয়ে যাবে 60 আর 10 গুণ করলে হয়ে যায় 600টি। তাহলে এখানে আমাদের কিন্তু সি নাম্বারটা রাইট অ্যান্সার। তাহলে আমরা উত্তর লিখব যে সি বিকল্পটি আমাদের সঠিক হবে। নেক্সটের অর্থাৎ 4 নাম্বারটা কি রয়েছে, যে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে কি হবে, এস ইকুয়াল টু আর, এস গ্রেটার দেন আর, এস লেস দেন আর। তো অবশ্যই মনে রাখতে হবে যখন একটা বর্গক্ষেত্র আর একটা আয়তক্ষেত্রের পরিসীমা সমান থাকবে তখন কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলই সবসময় বড় হয়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু এস আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু আর দেওয়া রয়েছে, তাই এখানে এস সবসময়ই কি হবে, গ্রেটার দেন আর হবে। এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা কি মনে রাখবো, পরিসীমা সমান হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় বড় হয়। তাহলে এখানে আমাদের কিন্তু বি রাইট অ্যান্সার হয়ে যাবে। আমরা শেষের এমসিকিউটা দেখি কি রয়েছে, যে একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি। তো আমরা কিন্তু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা জানতাম যে বাহুর দৈর্ঘ্যকে √2 দিয়ে গুণ করলেই হয়। তো এখানে তো রয়েছে আয়তক্ষেত্র, তাহলে এর কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি হবে, আমাদের কিন্তু মনে রাখতে হবে দৈর্ঘ্যর স্কোয়ার যোগ প্রস্থর স্কোয়ার। বাট দৈর্ঘ্যের পরিবর্তে আমরা কি লিখবো, এখানে এক্স লিখবো, আর প্রস্থের পরিবর্তে ওয়াই লিখবো। আর এখানে কিন্তু আমাদের ওই রকমভাবে লেখার কোনো দরকার নেই যে ধরি দৈর্ঘ্য এক্স সেমি আর প্রস্থ ওয়াই সেমি, কারণ এটা এমসিকিউ, জাস্ট সলিউশনটা দেখাবো। তাহলে এখানে আমাদের কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ √x² প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কিন্তু দেওয়া রয়েছে 10 সেমি, তাই না? তো এখান থেকে আমরা কি পাবো, রুটটাকে যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে কি হবে, x² প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওই দিকে গেলে কি হবে, স্কোয়ার হয় জানি আমরা। তাহলে 10-এর স্কোয়ার করলে কত হবে, 100 কিন্তু হয়ে গেল। আচ্ছা, আমাদের আর কি দেওয়া রয়েছে, আমাদের আর কিন্তু ক্ষেত্রফল দেওয়া রয়েছে। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। তাহলে দৈর্ঘ্য তো এক্স আর প্রস্থ তো ওয়াই, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ এক্স ওয়াই এর ভ্যালু কত দেওয়া রয়েছে বইয়ে, 62.5 কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, আমাদের কি চাই, আমাদের কিন্তু সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর ভ্যালু চাই। তাহলে তাড়াতাড়ি সলভ করে ফেলি, এই ইকুয়েশনটা সলভ করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখানে x² প্লাস ওয়াই স্কোয়ারের একটা ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। এখানে কিন্তু আমরা আরেকটা ফর্মুলা দিতে পারি, এখানে x² প্লাস ওয়াই স্কোয়ারের কি, এক্স মাইনাস ওয়াই, মানে ব্রেকেটের ভিতর প্লাস না দিয়ে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আর 2xy এর সামনে প্লাসও দিতে পারি। বাট সেটা দিলে কিন্তু আমাদের এই সমষ্টিটা বের হবে না, কারণ সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই, তাই তো আমরা ব্রেকেটের ভিতর প্লাস দিয়েছি আর 2xy এর সামনে মাইনাস দিয়েছি। যদি আমাদের কাছে দুটোর পার্থক্য অর্থাৎ অন্তর বা বিয়োগফল চাইতো, তখন আমরা এখানে মাইনাস দিতাম আর বাইরে প্লাস দিতাম। বোঝা গেল, ইকুয়াল টু 100। তাহলে এখানে আমাদের এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy এর ভ্যালু কত দেওয়া রয়েছে বইয়ের মধ্যে, অর্থাৎ ক্ষেত্রফলের মান কত, 62.5। তাহলে 62.5 বসিয়ে দাও। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 62.5কে 2 দিয়ে গুণ করলে 125 হয়। এবার এই দিকটায় সলভটা দেখিয়ে দিই। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 125কে রাইট সাইডে নিয়ে আসলে প্লাস 125 হয়। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 225। তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে কত, √225। আর 225 কিন্তু 15-র স্কোয়ার হয়, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত হয়ে গেল, 15। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে, বি বিকল্পটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে। তাহলে উত্তর লিখবে যে বি বিকল্পটি সঠিক হবে।